স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, রোগী দেখেন নার্স অথবা ফার্মাসিস্ট, ওষুধ দেন তারাই। দিনহাটার ওকরাবাড়ির স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যটাই খারাপ। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ওকরাবাড়ি। এখানে রয়েছে ওকরাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র। নেই কোনো ডাক্তার, রোগী দেখেন নার্স অথবা ফার্মাসিস্ট। কি জন্য এসেছিলেন আর কি? ওই যে আমার ছেলের জ্বরের জন্য এসেছি। ডাক্তার ছিল? ডাক্তার নেই, এমনি ওই যে সিস্টাররা আছে না, হ্যাঁ, ওনারা দিতেছে। স্বাস্থ্যকেন্দ্রে 2 জন নার্স, 1 জন ফার্মাসিস্ট। অভিযোগ, তারাই রোগী দেখেন, ওষুধও দেন। কারণ 4 বছরেরও বেশি সময় ধরে এখানে নাকি ডাক্তারই বসেন না। অথচ ওকরাবাড়ি, গীতালদহ 1-2 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, এখান থেকে শুধু জ্বর সর্দির ওষুধ মেলে, বড় কিছু হলে যেতে হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। ডাক্তার থাকলে সুবিধা হবে, অনেক কিছু রোগের কতগুলো, যেমন মানে এগুলো ডাক্তার থাকলে অনেক সুবিধা হয় আমাদের। এখন জেনারেলি আমাদের যে চিকিৎসা ক্ষেত্রেটা ডাক্তার ছাড়া না একটু অসুবিধাই হয়। পরিষেবা তো এখন তো সার্জন টার্জন তো থাকে না, এইখানে তো হেলথের যারা থাকে আর কি, সিস্টার পিস্টার এরাই চালাইতেছে। আগে বেডও ছিল, এখানে ডায়রিয়া পেশেন্ট ছিল, এখন তো একটা এখানে থাকে না, সব দিনে এরাই পাঠিয়ে দেয়। একসময় স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর পরিষেবা চালুর উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য দপ্তর। লক্ষ লক্ষ টাকা খরচ করে বসানো হয় জেনারেটর। ইনডোর চালু হয়নি, জেনারেটরও পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এখানে ডাক্তারদের থাকার জন্য আবাসনও তৈরি হয়, সেগুলি এখন যেন ভুতুড়ে বাড়ি। চারিদিকে ঝোপ জঙ্গল। অনেক পিএসসিতেই চিকিৎসক কিছু কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নেই, কিছু জায়গায় বিপিএসসি থেকেই ওরা হচ্ছে ব্যানিং করে আর কি। ঠিক আছে, আমরাও তো স্বাস্থ্যকেন্দ্রে জানিয়েছি, হ্যাঁ, তা আমরা একটু ফলো আপ করে নেব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আসছি পরবর্তী খবরে। স্কুল আছে, 81 জন পড়ুয়াও আছে, শিক্ষক মাত্র 1 জন। শিক্ষকের অভাবে আলিপুরদুয়ারে জুনিয়র হাই স্কুলে পড়াশোনা কার্যত লাটে। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লক, এখানে চা বাগান এলাকায় হিন্দি মাধ্যম স্কুল। বান্দাপানি টিজি জুনিয়র হাই স্কুল, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ানো হয়। পড়ুয়া 81 জন, ক্লাস নেন মাত্র 1 জন শিক্ষক। এতে চরম সমস্যায় পড়ুয়ারা। ঠিকমতো ক্লাস হয় না, পড়াশোনা শিখে উঠেছে। তাই শিক্ষকের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হন অভিভাবক ও পড়ুয়ারা। हम लोग का स्कूल में टीचर नहीं है, इसलिए पढ़ाई भी ठीक से नहीं होता है। हम लोग डीएम मैडम के साथ भेंट करने आए हैं। टीचर का प्रॉब्लम है, टीचर नहीं है तो टीचर नहीं है तो ये लोग तो पढ़ने के लिए प्रॉब्लम होगा ही। इसके लिए आए थे हम लोग टीचर का मांग करने के लिए। 8টা ক্লাসের জন্য 1 জন শিক্ষক, কখনো ইংরেজি পড়ান, ভূগোল অঙ্কের ক্লাসও নেন, সবই ঘুরিয়ে ফিরিয়ে। স্থানীয়দের দাবি, 10 বছরেরও বেশি সময় ধরে তিনি এই স্কুলের একমাত্র শিক্ষক। ক্লাস নেন, আবার মিড ডে মিলে খাওয়া দাওয়ার বিষয়টিও দেখেন। পড়ুয়াদের প্রশ্ন, এই সমস্যা মিটবে কবে? যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, যতক্ষণ না গভর্নমেন্ট দিচ্ছে, অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশন হচ্ছে রিক্রুটিং এজেন্সি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা হচ্ছে অ্যাপয়েন্ট করে। এখানে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এলে তারপরে টিচারদের নিয়ে যা করণীয় সেগুলো করা যায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যতদিন না হচ্ছে ততদিন এইভাবে কষ্ট করেই চলতে হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মেদিনীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু। গতকাল গভীর রাতে মেদিনীপুরের গেট বাজারে আগুন লেগে যায়, একাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দেখছেন সেই ছবি। শোভন আমাদের সঙ্গে রয়েছে, একটু শোভনের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। শোভন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মেদিনীপুরে একাধিক দোকানে আগুন ছড়িয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এবং এক শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিভাবে আগুন লাগলো? দেখো জুনেলা, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে একটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং গেট বাজার, মেদিনীপুর শহরের যে গেট বাজার এলাকা রয়েছে, সেই গেট বাজারের মধ্যেই প্রায় 5 থেকে 6টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং 5 থেকে 6টি দোকান ভস্মীভূত হয়ে যায় আগুনে। এবং সেই সময় যখন আগুন লাগে, সেই সময় কিন্তু এই পাশেই যে একটি পরিবার ছিল, সেই পরিবারের লোকেরা বাড়ির থেকে বেরিয়ে ছুটে পালাতে যাচ্ছিল। সেই সময় একটি মিষ্টি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার
সেই গ্যাস সিলিন্ডারটি ব্লাস্ট করে এবং ব্লাস্ট করার পরে সেই তারই অংশ গিয়ে লাগে 8 বছরের একটি শিশুর গায়ে এবং তারপরে সঙ্গে সঙ্গে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনার পরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় এখন যেটা দেখা যাচ্ছে, আমি তোমাকে দেখাতে চাইবো যে এলাকায় এখন এই উদ্ধার কাজ চলছে এবং দমকল বাহিনী এসছে, আগুন নিয়ন্ত্রণে আছে। তবে মর্মান্তিক ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং যেটা বাজার সূত্রে জানা যাচ্ছে, বাজার কমিটির পক্ষ থেকে জানা যাচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব দোকানগুলি আগুনে ভস্মীভূত হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে। জুনেলা, শোভন, যেমনটা তুমি বলছিলে যে দোকানে আগুন লেগেছিল সেটি কিসের দোকান ছিল এবং আগুন লাগার কারণ কি? স্থানীয় বাসিন্দারা, এলাকার বাসিন্দারাই বা কি বলছেন? দেখো, যেটা স্থানীয় বাসিন্দারা বলছে যে একটি মিষ্টির দোকান ছিল এবং মিষ্টির দোকানের শর্ট সার্কিটের ফলেই কিন্তু এই আগুন লাগে এবং পাশাপাশি যে দোকানগুলি ছিল, অর্থাৎ ফলের দোকান, বেনে দোকান, এইসব দোকানগুলি ছিল, সেই দোকানগুলোতে কিন্তু এই মিষ্টির দোকানে আগুন থেকে কিন্তু সেই দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে এবং যে কারণে এই দোকানগুলি কাঠের তৈরি, বাঁশের তৈরি ছিল এবং তাই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় 5 থেকে 6টি দোকান। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এসছে, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। কিন্তু যেটা মর্মান্তিক ঘটনা যে 8 বছরের একটি শিশু প্রভাস রানা, তিনি এই ঘটনায় কিন্তু মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে। গ্যাস সিলিন্ডার, যে মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার ছিল, সেই গ্যাস সিলিন্ডার ফেটে যায়, ফেটে গিয়ে সেই গ্যাস সিলিন্ডারের অংশ গিয়ে তার বুকে, পেটে লাগে এবং একদম আশঙ্কাজনক অবস্থায় তাকে এই ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে। জুনেলা, ধন্যবাদ শোভন। দাদুর হাতে লেগেছে, আমার ভাইয়ের গায়ে লেগে গেল গো, সিলিন্ডার ব্লাস্ট ভাইটা পড়েছে আর কথা বলতে পারেনি। ওই আগুন ধরে গেছিল, কোনো দুর্ঘটনা এসে বাচ্চাটার গায়ে পড়ে গেছে আর কি। ওই সকাল 3:30 ধরুন, 3:30 4টা ধরুন, পাড়ার লোক যারা আগে দেখেছে চেঁচাচ্ছে, আমাদের উঠতে উঠতে, বাচ্চা মানুষ ঘুমের ঘর কাটেনি, কোন রকম টেনে টেনে এনেছি, আস্তে আস্তে গায়ে পড়ে গেছে ওই গ্যাসটা বাস্ট হয়ে। কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ, জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। গতকাল রাতেই কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দপ্তর। জামালের বাড়িতে বন দপ্তরের অভিযান। সোনারপুরে জামালের বিলাসবহুল জীবন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে এবার পদক্ষেপ, জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে অর্পণ। সংবাদ মাধ্যমে দেখার পরই দপ্তর এবং তরফ থেকে জানানো হয় যে জামালের ক্ষেত্রে যে কচ্ছপ দেখা গিয়েছে তা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ, তারা নির্দিষ্ট পদক্ষেপ নেবে। পরবর্তীকালে কথা স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করে কথা বলো। আরো একবার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ, জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। গতকাল রাতেই কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দপ্তর। অর্পণ, যেমনটা বলছিলে তুমি। একদমই, দেখো, গতকালই বন দপ্তরের তরফ থেকে জানানো হয় যে জামালের বাড়িতে যে কচ্ছপ রয়েছে তা সুইমিং পুলে রাখা এবং তার বাড়িতে রাখা দণ্ডনীয় অপরাধ। এবং তারপরেই ডিএফও মিলন মন্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জের অফিসার 6 সদস্যের একটি টিম, তারা রওনা দেন জামালের বাড়িতে এবং সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা বাড়িতে যান এই কচ্ছপ উদ্ধারের জন্য। কিন্তু তার গেটে তালা মারার কারণে একাধিকবার ডাকাডাকি পরেও বাড়িতে যারা ছিলেন তারাও কিন্তু কোনো সাড়া দেননি, তাই বাধ্য হয়ে তাদেরকে ফিরে যেতে হয়। অবশেষে বন দপ্তরের তরফ থেকে থানায় একটি কমপ্লেন করা হয়েছে এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইনে যে ধারায় মামলা রুজু করার কথা, সেই ধারায় মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই মামলা রুজু করার পরে কিন্তু বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে জামাল সরদারের সর্বোচ্চ 3 থেকে 5 বছরের জেল এবং 24 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এবং এই জামালকে গ্রেপ্তারের পরেই কিন্তু সে এই কচ্ছপ কোথা থেকে জোগাড় করেছিল বা কিনেছিল, কেন বাড়িতে রেখেছিল, এই প্রশ্নের জবাব পাবে বন দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ অর্পণ।